Okay. চলো সবাইকে ভেরি গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের আর্ট অফ উইনিং এর তরফ থেকে আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি ফার্স্ট ব্যাংকিং অ্যাওয়ারনেস এর ক্লাস। যেহেতু আমরা জানি যে আমাদের ব্যাংকিং এর যে আমাদের সেশন খুব শিগগিরই স্টার্ট হতে যাচ্ছে ফ্রম দ্য মান্থ অফ জানুয়ারি ও মেবি জুন জুলাই থেকে স্টার্ট হতে যাচ্ছে খুব সম্ভবত। তো আশা করি তোমাদের সবারই এখন ব্যাংকিং রিলেটেড ব্যাপার নিয়ে আমাদের কিছু প্রিপারেশন দরকার, এবং তার জন্যই আমাদের আর্ট অফ উইনিং এর তরফ থেকে আমাদের পেজের তরফ থেকে নতুন শিডিউল তৈরি করা হচ্ছে only for banking awareness এবং banking related current affairs and all the features and general awareness regarding this thing। হ্যাঁ, তুমি একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো প্রথমে যারা যারা আমাদের এই লাইভ সেশনটা আছো, তোমরা আমাদের সেশনটাকে আগে একটুখানি শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? তো তারপরে আমরা আমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস ফার্স্ট ক্লাস আমরা স্টার্ট করতে যাচ্ছি। আমাদের আর্ট অফ উইনিং এর এটা একটা নতুন শিডিউল, নতুন রুটিন স্টার্ট হতে যাচ্ছে, এবং অল দ্য রুটিন স্টার্টস ফ্রম টুডে, ফ্রম মানডে অনওয়ার্ডস, মানডে দ্যাট ইজ 19 অফ এপ্রিল, ঠিক আছে? তো তোমাদের কাজ হলো গিয়ে তোমাদের বাড়িতে বসেই তোমরা ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নিতে পারবে, ব্যাংকিং বলো এবং আদার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে একদম ফ্রি অফ কস্ট, এবং কোনো পয়সা লাগবে না আমাদের এই ক্লাসগুলো দেখতে। তোমরা জাস্ট আমাদের শিডিউল অনুযায়ী আমাদের ক্লাসে আসবে এবং ক্লাস অ্যাটেন্ড করবে। আমাদের ফেসবুক পেজে তোমরা চলে যেতে পারো, ফেসবুক পেজে আমাদের শিডিউল দেওয়া আছে, এবং তোমরা সেখান থেকে শিডিউল নিয়ে তোমরা আমাদের ক্লাসে জয়েন করতে পারো, ঠিক আছে? তো চলো, তো এখন যেহেতু আমরা জানি যে আমাদের নেক্সট সেশন ব্যাংকিং যা স্টার্ট হতে যাচ্ছে ভেরি সুন, তো ব্যাংকিং এর কারেন্ট অ্যাফেয়ার্স তো ক্লাস হবে, ব্যাংকিং অ্যাওয়ারনেসও ক্লাস হবে। ব্যাংকিং এর মধ্যে কি হবে, ব্যাংকিং এর মধ্যে মেইন দুটো পার্ট খুবই ইম্পর্টেন্ট। প্রথম পার্ট হলো কি কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, এবং আরেকটা থাকে ব্যাংকিং অ্যাওয়ারনেস। ব্যাংকিং অ্যাওয়ারনেসটা হলো কি, ব্যাংকিং অ্যাওয়ারনেসটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? যেটা আমাদের আমাদের তৈরি হতে লাগবে। তো তোমরা আগে একটু আমাকে জানাও যে তোমাদের কাছে অডিও ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা। অডিও ভিডিওটা ক্লিয়ার আসলে একটু কমেন্ট করে সবাই একটু জানাও, তাহলে আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে? ওকে, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। তোমরা আগে একটু অডিও ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করে জানাও, যারা যারা লাইভে আছো। আর তোমরা একটু আমাদের সেশনটা তোমরা একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দাও। আমাদের ইউটিউবের যে চ্যানেলটা আছে, আমাদের ইউটিউবের যে লাইনটা আছে, তোমরা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? বিফোর উই স্টার্ট আওয়ার টুডে সেশন, কাইন্ডলি শেয়ার টুডেজ ক্লাস প্লিজ। তোমরা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? ওকে, ক্লিয়ার বলছো, ঠিক আছে? তাহলে আমরা চলো স্টার্ট করতে যাচ্ছি ফার্স্ট ক্লাস অন ব্যাংকিং অ্যাওয়ারনেস, ঠিক আছে? তো আমরা যেহেতু জানি আমাদের ব্যাংকিংয়ে আমরা যদি স্টার্ট করতে যাই, আমাদের ব্যাংকিংয়ে ওকে, আমাদের ব্যাংকিংয়ে প্রথম দুটো পার্ট হয়। প্রথম একটা পার্ট যায় আমাদের সিএ মিন্স কারেন্ট অ্যাফেয়ার্সে, তারপর আরেকটা পার্ট যায় আমাদের বিএ মিন্স ব্যাংকিং অ্যাওয়ারনেস। এই দুটো মিলে আমাদের হয় ব্যাংকিংয়ের কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাংকিং একটা ক্লাস মানে একটা টপিক। তো আমাদের এই দুটোর ক্লাসই হবে, এবং আমাদের এই দুটোর জন্য প্রিপারেশন নিতে লাগবে, ঠিক আছে? তো ব্যাংকিং অ্যাওয়ারনেসের ক্লাস হবে আমার ক্লাস হবে মানডে 9 AM
অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের এটার মধ্যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক উইকে যে কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেটা আমরা শুক্রবার দিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এইটা ক্লাস হবে ফ্রাইডে 9 AM। ওকে, তো এটা তোমরা লিখে রাখতে পারো। ব্যাংকিং অ্যাওয়ারনেসে ক্লাস হবে মানডে 9 AM, এবং কারেন্ট অ্যাফেয়ার্সে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস হবে ফ্রাইডে 9 AM। ওকে, তো এখন চলো আমরা আলোচনা করে নিই আগে ব্যাংকিং এর কিছু ইম্পর্টেন্ট জিনিস। ইম্পর্টেন্ট জিনিস মানে কি, আমাদের ব্যাংকিং জানতে লাগলে আমাদের প্রথমে জানতে লাগবে ব্যাংক কিভাবে রেগুলেট হয়, ব্যাংকিং এর মেইন কে। আমরা জানি মেইন হলো ব্যাংকিং এর কি আরবিআই, ঠিক আছে? আরবিআই হলো মেইন। আরবিআই রেগুলেট করে সমস্ত ব্যাংকদেরকে। আরবিআই কবে ফাউন্ড হয়? ফাউন্ডেড 1 এপ্রিল 1935, ঠিক আছে? তো আরবিআই রেগুলেট করে ইন্ডিয়ার সমস্ত ব্যাংকে। ফার্স্ট ব্যাংক ন্যাশনালাইজেশন হয় 1969-এ। ব্যাংক ন্যাশনালাইজড ফার্স্ট ফেজে হয় 14টা ব্যাংক, এন্ড দেন সেকেন্ড ফেজে হয় আরো 6টা ব্যাংক। কবে হয়? 1980-তে। ওকে, তো আমাদের ব্যাংকিংটা মেইন, যে আমাদের ব্যাংকিং যে রেগুলেশন হয়, আমরা ব্যাংকিং রেগুলেশন হয় আরবিআই। আরবিআই মিন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935, এবং রিজার্ভ ব্যাংক কি করে? সমস্ত ব্যাংকদেরকে কন্ট্রোল করে, এবং সমস্ত ব্যাংকদের কন্ট্রোল যখন করে, আমাদের 1969 সনে প্রথম 14টা ব্যাংক ন্যাশনালাইজেশন হয়, এবং পরবর্তী সময়ে 1980 সনে আরো 6টা ব্যাংক ন্যাশনালাইজেশন হয়। এখন যেমন আমরা দেখতে পারি, আমরা যদি রিসেন্ট নিউজ পেপার বা আমরা যদি পড়ে থাকি, আমরা জানতে পারবো যে এখন অনেকগুলো ব্যাংকই মার্জ হয়ে যাচ্ছে, এবং অনেকগুলো ব্যাংক মার্জ হয়ে অনেক ব্যাংক মার্জ একটা ব্যাংকের সাথে যুক্ত হচ্ছে। এখন যেমন আমাদের আগরতলাতে বা ত্রিপুরাতে যেহেতু আমরা দেখতে পাচ্ছি, আগে যেমন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ছিল লিডিং ব্যাংক, এখন কিন্তু ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু পিএনবির আন্ডারে চলে গেছে। তো এখন আমাদের ত্রিপুরার লিডিং ব্যাংক হলো পিএনবি, মিনস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে? তো এখন ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, ইউবিআই দুটোই পিএনবি আন্ডারে চলে গেছে, এবং পিএনবি এখন হয়ে গেছে আমাদের ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় ব্যাংক। ওকে, এবং আমার জানতে লাগবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো এশিয়াস ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্যাংক, এবং ইন্ডিয়ার সবচেয়ে ওল্ডেস্ট এবং লার্জেস্ট ব্যাংক, ঠিক আছে? তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রিটিশ আমলের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এন্ড দেন ইট হ্যাজ বিন চেঞ্জ টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, এবং এখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ডিয়ার দ্য মোস্ট এবং লার্জেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো এই হলো, এবং এই যে ব্যাংক, এই আরবিআই কিন্তু রেগুলেট করে এই যে ন্যাশনালাইজড ব্যাংক, দেন আরআরবি মিনস রিজিয়নাল রুরাল ব্যাংকস, দেন স্মল ব্যাংকস, পেমেন্টস ব্যাংকস, এবং এই যে বিভিন্ন রকমের গুগল পে থেকে শুরু করে এয়ারটেল থেকে শুরু করে সবাই যে ছোট ছোট ব্যাংকগুলি আছে, সব ব্যাংক রিলেটেড মিনস মানে কি আরবিআই রেগুলেট করে, ঠিক আছে? তো এই হলো আমাদের ব্যাংক রিলেটেড ব্যাপারে একটু লামসাম একটা ইনফরমেশন। ওকে, তোমরা আরো আমাদের ক্লাসে আসবে, আমাদের ক্লাসগুলোতে জয়েন করবে, তোমরা ব্যাংকিং ব্যাপারে পুরোপুরি রিলেটেড আরো কিছু জানতে পারবে। ওকে, তো তোমরা যদি আরো কিছু ইম্পর্টেন্ট ডিটেলসে জানতে চাও, বা যদি ডিটেলসে কিছু ইনফরমেশন লাগে রিগার্ডিং টপিক, এক্সাম এবং এনি আদার ম্যাটেরিয়ালস, তোমরা আমাদের নাম্বার আছে, আমাদের ইউটিউব চ্যানেল নাম্বার আছে, ফেসবুকের নাম্বার আছে, আমাদের সাইডেও নাম্বার থাকবে, তোমরা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো, এবং কোনো না কোনো ইনফরমেশন নিতে চাইলে তোমরা ইনফরমেশন নিতে পারো। ওকে, তো চলো আমরা তাহলে ফার্স্ট ক্লাসটা, আমাদের আজকে ফার্স্ট সেশনে আমরা 20 বেস্ট সেশন আমরা নিয়ে এসেছি, 20 বেস্ট কোয়েশ্চেন রিগার্ডিং ব্যাংকিং অ্যাওয়ারনেস। Those questions very much important for your upcoming banking exams, because all the questions very important, and all the questions were in the exams earlier, ঠিক আছে? আর্লিয়ার আমাদের কিছু এক্সামস এই কোশ্চেনগুলো এসেছে, এবং এই কোশ্চেনগুলি আমাদের আসবে। তো প্রত্যেক সেশনে আমরা 20, 25, 30 করে কোশ্চেন নিয়ে আসবো, এবং আশা করি কোশ্চেনগুলো তোমার জন্য খুব উপকারী হবে, ঠিক আছে? চলো শুরু করি ফার্স্ট কোশ্চেন দিয়ে। ফার্স্ট কোশ্চেন ইজ ইন্টারেস্ট পেয়েবল অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টস ইজ। আমরা জানি আমরা যখন কোনো টাকা ব্যাংকে জমাই, ঠিক আছে? আমরা কেন ব্যাংকে জমাই? নিশ্চয়ই আমরা কোনো ইন্টারেস্ট পাবো সেটার আশায় জমাই, প্লাস কি এটা সেফ,
ঠিক আছে, ঘরে টাকা রাখার থেকে আমরা ব্যাংকে কেন টাকা রাখি? ব্যাংকে টাকা রাখি কারণ এটা সেই সেফ, প্লাস আমাদের কিছু ইন্টারেস্টও আমরা পাবো ব্যাংকে থেকে। কিন্তু কোন অ্যাকাউন্ট থেকে? অবশ্যই সেভিংস ব্যাংক থেকে। চলো বাকিটা আমরা পরে আলোচনা করছি। তো এখন এই কোয়েশ্চেনটা হলো ইন্টারেস্ট যে হয়, ইন্টারেস্ট পেয়েবল অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ইজ নট রেগুলেটেড বাই আরবিআই, রেগুলেটেড বাই স্টেট গভর্নমেন্টস, রেগুলেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অর রেগুলেটেড বাই আরবিআই। এই যে ব্যাংক যে ইন্টারেস্ট দেয় সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট যাদের আছে আমাদের ব্যাংকিংয়ে, আমাদের ব্যাংকের যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট যে আমরা খুলি বা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ওইটার মধ্যে যে আমাদের যে ইন্টারেস্ট পাই, একটা কোয়ার্টারলি যে আমাদেরকে ইন্টারেস্ট দেওয়া হয়, সেই ইন্টারেস্টটা কে রেগুলেট করে? কার দ্বারা রেগুলেট হয়? এটা কি রেগুলেটেড বাই আরবিআই, রেগুলেটেড বাই স্টেট ব্যাংক, স্টেট গভর্নমেন্ট, রেগুলেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, নাকি রেগুলেটেড বাই আরবিআই? কোনটা? কমেন্ট করে জানাও। যারা যারা আছো তোমরা একটু আমাদের সেশনটা একটু শেয়ার করো প্লিজ, তোমরা সেশনটা একটু শেয়ার করো, দেন যাতে করে আরো মানুষ আসতে পারে এবং সবাই যাতে কাজটাতে যুক্ত হতে পারে। ঠিক আছে, চলো। তো কি 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 হবে আনসারটা? তো ইন্টারেস্ট পেয়েবল অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ইজ, দ্য কারেক্ট আনসার ইজ রেগুলেটেড বাই আরবিআই। ঠিক আছে, এই যে ইন্টারেস্ট যে দেওয়া হয়, ইন্টারেস্ট যে আমরা পাই সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের থেকে, এটা কিন্তু রেগুলেট করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, আরবিআই। আরবিআই গভর্নর কে আমরা জানি? আরবিআই গভর্নর আমরা নিশ্চয়ই জানি, জানতে লাগবে না হলো লিখে রাখো। আরবিআই গভর্নর ইজ শক্তিকান্ত দাস। ওকে, ঠিক আছে। তো আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস অ্যান্ড ইন্টারেস্ট পেয়েবল অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ইজ রেগুলেটেড বাই আরবিআই। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? এইগুলোর মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট বলো? A. State Bank of India is the sole authority to issue and manage currency in India. B. Nationalized bank is the sole authority to issue and manage currency in India. C. A cooperative bank is the sole authority to issue and manage currency in India. Or D. RBI is the sole authority to issue and manage currency in India. Which of the following is the correct statement? এই চারটা স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট? দেখি আনসার করো। ইয়েস শক্তিকান্ত, রাইট, আনসার করো। এই চারটের মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট? কোনটা কারেক্ট স্টেটমেন্ট হতে পারে? হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? দ্য কারেক্ট স্টেটমেন্ট ইজ অপশন ডি। ঠিক আছে, আরবিআই। আরবিআই ইজ দ্য সোল অথরিটি টু ইস্যু এন্ড ম্যানেজ কারেন্সি ইন্ডিয়া। ঠিক আছে, সে আমরা জানি যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াই সোল অথরিটি, কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ নট দ্য সোল অথরিটি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ডিয়াস লার্জেস্ট ব্যাংক, বাট দে আর নট দ্য সোল অথরিটি টু ইস্যু এন্ড ম্যানেজ কারেন্সি ইন্ডিয়া। নো ব্যাংকস, যত বড় ব্যাংক, কোনো ব্যাংক কিন্তু যে ব্যাংকের মধ্যে কাস্টমার লেনদেন হয়, ওই ব্যাংক কিন্তু দে আর নট দ্য সোল অথরিটি টু ইস্যু এন্ড ম্যানেজ কারেন্সি ইন্ডিয়া। আরবিআই যেমন কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ওখানে কিন্তু কোনো কোনো না কোনো কাস্টমার ট্রানজাকশন হয় না। ঠিক আছে, ওখানে অনলি ব্যাংকিং রিলেটেড ম্যাটারই ওরা ডিল করে থাকে, যে ব্যাংক রেগুলেশন। আরবিআই কি করে? ব্যাংক রেগুলেট করে, কি করে ব্যাংকে নতুন রিফর্মস আনা যায়, ব্যাংকিংগুলো যে ওরা যে বিভিন্ন প্রোডাক্ট বা জিনিস সেল করছে ওইগুলো ঠিকভাবে করছে কিনা, কাস্টমার স্যাটিসফ্যাকশন আছে কিনা, কাস্টমারদের কোনো গ্রিভিয়েন্সেস আছে কিনা, ওইগুলো কিন্তু আরবিআই দেখে এবং ওইগুলো কিন্তু আরবিআই আলোচনা করে। এবং তোমাদের যদি কোনো ব্যাংকে গিয়ে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম থাকে, তোমরা কিন্তু ইউ ক্যান ডিরেক্টলি মেক এ কমপ্লেন, মেক এ গ্রিভিয়েন্স টু আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের ত্রিপুরাতে আগরতলা তো ওরিয়েন্ট চৌমুনির দিকে তোমরা যদি যাও, আরবিআই একটা অফিস আছে, তোমরা যদি চাও ওখানে যেতে পারো, যদি তোমাদের কোনো গ্রিভিয়েন্স বা কোনো রকম অসুবিধা থাকে এগেইনস্ট ইনি ব্যাংক, এগেইনস্ট ইনি ব্রাঞ্চ। ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু কোনো টাকার লেনদেন হবে না। টাকার লেনদেন করতে গেলে তোমাদের কিন্তু আমাদের কিন্তু কি করতে হবে? ব্যাংকে যেতে লাগবে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে লাগবে, ওখান থেকে সবকিছু হবে। ঠিক আছে, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ নট দ্য সোল অথরিটি ইস্যু ম্যাচ কারেন্সি ইন্ডিয়া, ন্যাশনালাইজড ব্যাংক ইজ নো, কোন ন্যাশনালাইজড ব্যাংক সোল অথরিটি না,
কোঅপারেটিভ ব্যাংক, যেটা আমরা জানি কোঅপারেটিভ ব্যাংক কি প্রত্যেক স্টেটে থাকে, স্টেট গভর্নমেন্টের কিছু আন্ডারে কিছু কোঅপারেটিভ ব্যাংক থাকে, যেমন আমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক আছে, ঠিক আছে, ওইগুলো সোল অথরিটি না, অনলি দ্য সোল অথরিটি ইজ আরবিআই, ঠিক আছে। তো আরবিআই ইজ দ্য সোল অথরিটি টু ইস্যু অ্যান্ড ম্যানেজ কারেন্সি ইন ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেয় নাম্বার 3, accounts are allowed to be operated by checks in respect of a both savings bank account and fixed deposit account, B savings bank accounts and current accounts, C both savings bank accounts and loan accounts, or D both savings bank accounts and cash accounts only। কোনটা কারেক্ট আনসার হতে পারে? অ্যাকাউন্টস আর অ্যালাউড টু বি অপারেটেড বাই চেকস, যে সমস্ত অ্যাকাউন্টগুলোর মাধ্যমে অ্যাকাউন্টগুলো আমরা চেকের মাধ্যমে আমরা পরিচালনা করতে পারি বা চালাতে পারি, সেই অ্যাকাউন্টগুলো কি? সেভিংস না ফিক্সড ডিপোজিট, সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট, বোথ সেভিংস এর লোন অ্যাকাউন্ট আর বোথ সেভিংস অ্যাকাউন্ট এন্ড ক্যাশ অ্যাকাউন্ট, কোনটা হতে পারে? হুইচ শুড বি দ্য কারেক্ট আনসার? একটু ক্লাসটা তোমরা একটু শেয়ার করো সবাই, ক্লাসটা একটু তোমরা ক্লাস যখন জয়েন করবে ক্লাসটা একটু শেয়ার করে নাও একটু আমাদের সবার সাথে, ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করো। অ্যাকাউন্টস আর অ্যালাউড টু বি অপারেটেড বাই চেকস ইন রেসপেক্ট অফ কোনটা? দেখি আনসার করো, যারা যারা লাইভে আছো সেশনে আছো একটু আনসার করো। ওকে, কোনটা হতে কারেন্ট আনসার? সেভিংস ফিক্সড, সেভিংস কারেন্ট, সেভিংস লোন আর সেভিংস ক্যাশ, কোনটা? চলো কারেক্ট আনসার দেখে নি। দ্য রাইট আনসার ইজ অপশন বি, সেভিংস ব্যাংক অ্যাকাউন্টস এন্ড কারেন্ট অ্যাকাউন্টস, ঠিক আছে। তো প্রথমে দেখে নি অপশনে কি বলেছে, বোথ সেভিংস ব্যাংক অ্যাকাউন্টস এন্ড ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। ফিক্সড ডিপোজিট কোনো অ্যাকাউন্টস হয় না, ঠিক আছে, ফিক্সড ডিপোজিট কিন্তু অ্যাকাউন্টস হয় না, এটা একটা ডিপোজিট হয়, টার্ম ডিপোজিট হয়, যেটা আমরা একটা লামসাম একটা অ্যামাউন্ট আমরা ব্যাংকে জমা রাখি ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, 2 ইয়ার্স, 5 ইয়ার, 10 ইয়ার্স, এবং ওই সময়ের পর আমরা ওই টাকাটা আমরা উইথ লোন উইথ ইন্টারেস্ট আমরা সেটা পাই, ঠিক আছে। তো এটা কিন্তু কোনো অ্যাকাউন্ট না, ফিক্সড ডিপোজিট ইজ নট অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যান্ড দেন নিজে সিনেমা কি আছে, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট না। লোন অ্যাকাউন্ট মানে কি, আমরা যখন ব্যাংক থেকে কোনো লোন নেই, আইদার 2 হুইলার লোন, কার লোন, পার্সোনাল লোন, এনি লোন, আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে লাগবে, ঠিক আছে। এখানে সেই অ্যাকাউন্টটা কথা বলছে, এই অ্যাকাউন্টও না, অবশ্যই না। অ্যান্ড দেন আছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট কোনো অ্যাকাউন্ট না, আমরা ব্যাংকে কি করতে চাই, ক্যাশ ডিপোজিট করতে চাই, ঠিক আছে, কিন্তু দেয়ার আর নো ক্যাশ অ্যাকাউন্টস অ্যাভেলেবল ইন এনি ব্যাংক, ঠিক আছে। বাট দ্য কারেক্ট আনসার ইজ এইটা, অপশন বি, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আমরা ইন জেনারেল মানুষরা আমরা করে থাকি এবং জমাই থাকি, টাকা পয়সা জমা। এবং কারেন্ট অ্যাকাউন্টস মিনস কি, কারেন্ট অ্যাকাউন্টস বিজনেস পারপাসে, বড় বড় বিজনেসম্যান বা যে কোনো বিজনেস পারপাসে কারেন্ট অ্যাকাউন্টস ওপেন করা হয় ব্যাংকে, এবং এবং তারা কারেন্ট অ্যাকাউন্টস থ্রুতেই এমন চেক থ্রুতেই ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন করে থাকে। ওকে, তো কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু আবার কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না, মনে রাখবে। কারেন্ট অ্যাকাউন্টস দে আর অপারেটেড অনলি ফর হিউজ ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, এবং বিজনেস অ্যাকাউন্টস দোজ আর বিজনেস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টস, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আর ফর পাবলিক অ্যাকাউন্ট, যেটা আমরা নর্মাল করে থাকি টু সেভ, অ্যান্ড এখানে আমরা ইন্টারেস্ট পাই। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে দেয়ার আর নো ইন্টারেস্ট, নো ইন্টারেস্ট, ঠিক আছে। সেভিংস ব্যাংকে কিন্তু ইন্টারেস্ট আছে, এক একটা ব্যাংক এক রকম ইন্টারেস্ট দেয়, প্রাইভেট ব্যাংক একটু বেশি দেয়, গভর্নমেন্ট ব্যাংক একটু কম দেয়, ঠিক আছে, ডিপেন্ড আপন দ্য ব্যাংকিং ব্যাংক। ওকে, তো অ্যাকাউন্টস আর অ্যালাউড টু বি অপারেটেড বাই চেকস ইন রেসপেক্ট অফ সেভিংস অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্টেটমেন্ট? এখানের মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট, কোনটা বলো? A, normally no interest is paid on current deposit accounts. B, interest is paid on current accounts at the same rate as term deposit accounts. C, the rate of interest
on current account and savings accounts are the same, or D, no interest is paid on any deposit by the bank? কোনটা 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 কারেক্ট आंसर হতে পারে? Which of the following is correct statement? Normally no interest is paid on current deposit account, নাকি B, interest is paid on current account at the same date as term deposit account, নাকি C, the rate of interest on current account and savings account are the same, নাকি D, no interest is paid on any deposit by the bank? Which is the correct answer? Correct answer কোনটা হতে পারে? The correct answer is 4A. Normally no interest is paid on current deposit account, যেটা আমরা এর আগে কোশ্চেনটা আলোচনা করেছি। কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না, ঠিক আছে? কারেন্ট অ্যাকাউন্ট আমরা খুলে থাকি অনলি ফর বিজনেস পারপাস। ঠিক আছে, অনলি বিজনেস পারপাসে আমরা কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকি। ওকে, তো ইন্টারেস্ট ইজ পেইড অন কারেন্ট অ্যাকাউন্ট এট দ্য সেম টাইম টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট, নো। টার্ম ডিপোজিট মানে কি? যেটা আমরা বলি কোনো একটা টার্মের জন্য আমরা জমাই, 5 ইয়ার, 10 ইয়ার, 2 ইয়ার, ওটার জন্য জমাই না, এটার জন্য দেওয়া হয় না। রেট অফ ইন্টারেস্ট অন কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট দ্য সেম, নো, হতেই পারে না, কারণ কারেন্ট অ্যাকাউন্টে ইন্টারেস্ট নেই, only savings account interest আছে। সো এই অপশনটা কারেক্ট, রং। and no interest is paid on deposit by the bank, না, ব্যাংক ইন্টারেস্ট দেয়, ব্যাংক ইন্টারেস্ট দেয়, সেভিংস ব্যাংকে ইন্টারেস্ট দেয়, ঠিক আছে? তো এবং ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট দেয় আফটার দ্য এন্ড অফ দ্য ইউর টার্ম, টাইমের পর। তো কারেক্ট আনসার ইজ নরমালি নো ইন্টারেস্ট ইজ পেইড অন কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট। ওকে, চলো next question, number 5. The usual deposit accounts of banks are, ব্যাংকের কি অ্যাকাউন্টস হয়, কি অ্যাকাউন্ট আমরা খুলি, ঠিক আছে? যেটা আমরা জানতে লাগবে ব্যাংকে নরমালি কি অ্যাকাউন্টস হয়, কি অ্যাকাউন্টস আমরা খুলি। অপশনে কারেন্ট অ্যাকাউন্ট, ইলেকট্রিসিটি অ্যাকাউন্টস অ্যান্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্টস, বি কারেন্ট অ্যাকাউন্টস, পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টস অ্যান্ড টার্ম ডিপোজিট অ্যাকাউন্টস, C, loan accounts, savings bank accounts and term deposit accounts, or D, current accounts, savings bank accounts and term deposit accounts? কোনটা কারেক্ট আনসার, কোন অপশনটা? ঠিক আছে, যারা যারা আছো একটু লাইভে আমাদের এটা একটু আনসার করো। তোমাদের জন্য, তোমরা যারা যারা ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, দিস আর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাংকিং অ্যাওয়ারনেস এ ভেরি ইম্পর্টেন্ট করে, যারা যারা ব্যাংকিং অ্যাওয়ারনেসের জন্য ক্লাস নিচ্ছ বা ক্লাস নিতে যাচ্ছ বা প্রিপারেশন নিতে যাচ্ছ, তারা ওদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট সেশন, ইম্পর্টেন্ট জিনিস আমরা স্টার্ট করেছি। তোমরা আমাদের সেশনে চলে আসো এবং অফকোর্স কমেন্ট করে আনসার জানাও, ঠিক আছে? কারেক্ট আনসার কোনটা হতে পারে? ইউজুয়াল ডিপোজিট অ্যাকাউন্ট অফ ব্যাংকস আর কোনটা? কোনটা হতে পারে? 4C বলছো, আচ্ছা দেখে নি আনসারটা। নো, ডি। আমরা ব্যাংকের নর্মালি অ্যাকাউন্ট হয়ে থাকে, কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট। এটার মধ্যে কি লিখেছে? কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, ইলেকট্রিসিটি কোনো অ্যাকাউন্ট নেই, অ্যান্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্টস কোনো অ্যাকাউন্টস নেই। ওকে, বিতে কি বলেছে? কারেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে, আছে। পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, এটা ব্যাংকে হয় না, এটা পোস্ট অফিসে হয়। অ্যান্ড টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট, ঠিক আছে, টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট হয়, কিন্তু এটা হয় না। সি, লোন অ্যাকাউন্টস, ব্যাংকে আমরা নর্মালি কোন লোন, শুধুমাত্র লোনের জন্য কোনো অ্যাকাউন্ট হয় না। তুমি লোন নিতে হলে তোমাকে ব্যাংকে আগে সেভিংস ব্যাংক বা অন্য একটা অ্যাকাউন্ট খুলতে লাগবে, তারপর তুমি ওই অ্যাকাউন্ট থেকে লোন নিতে লাগবে। পার্টিকুলারলি কোনো লোন অ্যাকাউন্ট হয় না। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে, টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট যেটা আমরা বললাম ঠিক আছে। তো সবগুলোর মধ্যে ভুল আছে, এই একমাত্র ডি এর মধ্যে সবগুলো কারেক্ট। কারেন্ট অ্যাকাউন্ট ওকে আছে, সেভিংস ব্যাংক অ্যাকাউন্টও আছে এবং টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট, ঠিক আছে।
তো দিস ইজ দ্য কারেক্ট আনসার। তো 5 হলো ডি, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। নাম্বার 6, ফিক্সড ডিপোজিটস অ্যান্ড রেকারিং ডিপোজিটস আর, আমরা জানি ফিক্সড ডিপোজিট এফডি এবং রেকারিং ডিপোজিট মিন্স আরডি। ওকে, তো ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট আর এ রিপেয়েবল আফটার অ্যান এগ্রিড পিরিয়ড, বি রিপেয়েবল অন ডিমান্ড or after an agreed period as per bank's choice, C not repayable or D repayable after death of depositors। কোনটা কারেক্ট আনসার হতে পারে এফডি এন্ড আরডি এর ক্ষেত্রে? what should be the correct answer regarding FD and RD? কোনটা হতে পারে দেখি বলো। repayable after an agreed period, repayable on demand or after an agreed period as per bank choice, not repayable or repayable after death of depositors. What is the correct answer? A, B, C or D? The correct answer is option B, repayable on demand or after an agreed period as per bank choice। ঠিক আছে, আমরা যে এফডি ফিক্সড ডিপোজিটস বা রেকারিং ডিপোজিট যেটা আমরা করি সেটা আমরা ব্যাংক কি করে রিপেয়েবল করে, কখন করে? আফটার এ পিরিয়ড, আফটার পিরিয়ড এন্ডস। ঠিক আছে, যখন আমরা কোনো ব্যাংকে গিয়ে যখন এফডি করি, নর্মালি ফিক্সড ডিপোজিট করি আমরা যখন 5 ইয়ার্সে মিনিমাম সময় সবাই করে থাকে। ঠিক আছে, 5 ইয়ার্সে করলে তোমার 5 ইয়ার্সের পর তুমি যদি 1 লাখ টাকা করো, 2 লাখ টাকা করো, যত লাখ টাকাই করো, তোমাকে ব্যাংক থেকে একটা পার্সেন্টেজে তোমাকে একটা ইন্টারেস্ট দেবে। আমরা যদি আমরা ওই প্রি ম্যাচিউর নিয়ে নিই, যদি আমরা ফিক্সড ডিপোজিটটাকে 5 বছর আগে করি, 5 বছর আগে নিয়ে নিই, তাহলে কিন্তু আর পুরো ইন্টারেস্ট পাবো না এবং আমাদের একটা পেনাল্টি চার্জও কাটবে। কিন্তু যদি আমরা ওই টার্মের এটা ম্যাচিউর হলে নিই, তাহলে কি হবে? আমরা ইন্টারেস্টও পাবো এবং আমাদের একটা লামসাম ভালো একটা অ্যামাউন্টও পাওয়া যায়। ঠিক আছে, এবং আরডির ক্ষেত্রেও সেম, আরডিও কি হয়? একটা ফিক্সড অ্যামাউন্টের জন্য করা হয়, ফিক্সড ডেটের জন্য করা হয় 1 বছরের জন্য, মিনিমাম 1 বছর, 1.5 বছর, 2 বছর, যতদিন হচ্ছে অতদিন করা যায়। ঠিক আছে, তো আরডি এবং এফডি দুটো হলো একটা টার্ম ডিপোজিট এবং দে আর রিপেয়েবল অন ডিমান্ড অর আফটার অ্যান এগ্রিড পিরিয়ড অ্যাজ পার ব্যাংকস চয়েস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। সেভেন, ফিনান্সিয়াল ইনক্লুশন মিনস প্রভিশন অফ। আমাদের ব্যাংকে ফিনান্সিয়াল ইনক্লুশন এটা একটা আমরা শব্দ প্রায় শুনে থাকবো এবং ভেরি ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল ইনক্লুশন। ঠিক আছে, ব্যাংকিং সেক্টরে ফিনান্সিয়াল ইনক্লুশন খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এটা ফিনান্সিয়াল ইনক্লুশন। এটা মানে কি? ফিনান্সিয়াল ইনক্লুশন মিনস প্রভিশন অফ হোয়াট? Financial services, namely payments, remittances, savings, loans and insurance at affordable cost to persons not yet given the same. B, ration at affordable cost to person not yet given the same. C, house at affordable cost to person not yet given the same. Or D, food at affordable cost to person not yet given the same. কোনটা? Financial inclusion means what? দেখি কে বলতে পারো? A, B, C or D? কোনটা হতে পারে ফিনান্সিয়াল ইনক্লুশন মিনিং? কোনটা হতে পারে? ফিনান্সিয়াল সার্ভিসেস মানে কি? ফিনান্সিয়াল ইনক্লুশন মানে কি? ধরো কারেক্ট আনসার ইজ অপশন এ। ঠিক আছে, ফিনান্সিয়াল ইনক্লুশন মিন্স প্রভিশন অফ ফিনান্সিয়াল সার্ভিসেস। ফিনান্সিয়াল ইনক্লুশন মিন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মিন্স পেমেন্টস, যেটা পেমেন্ট করি আমরা, রিমিটেন্সেস, ঠিক আছে, সেভিংস, লোনস অ্যান্ড ইন্স্যুরেন্স এট অ্যাফোর্ডেবল কস্ট টু পারসনস নট ইয়েট গিভেন দ্য সেম। ওকে, তো ফিনান্সিয়াল মিন্স কি? মানে ব্যাংকিং সার্ভিসেস, ব্যাংকিং প্রোডাক্টস আমরা আমাদের কাস্টমারদেরকে বা ইন জেনারেল পার্সনকে আমরা দেওয়ার জন্যই আমাদের যে সার্ভিসেসগুলো হয় ব্যাংকের তরফ থেকে ওইগুলোকে না অল ওভার টুগেদারে বলা হয় ফিনান্সিয়াল ইনক্লুশন মিন্স
ফিনান্সিয়াল সার্ভিসেস নেমলি পেমেন্ট, রিমিটেন্স, সেভিংস, লোনস অ্যান্ড ইন্স্যুরেন্স এট অ্যাফোর্ডেবল কস্ট টু দ্য পার্সন। ঠিক আছে, লোনস, সেভিংস এবং অল দ্য আদার প্রভিশনস অ্যান্ড অল দ্য আদার ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড ব্যাংকিং যেগুলো হয়, যেগুলো আমরা পার্সনকে উইদিন দ্য অ্যাম্বিট অফ পার্সনস অ্যাফোর্ডেবিলিটি, সেটা আমরা পার্সনকে দিয়ে থাকি এবং ওইগুলোকে ইন জেনারেল ব্যাংকিং প্রোডাক্টগুলোকে আমরা বলে থাকি ফিনান্সিয়াল ইনক্লুশন। ওকে, চলো। ওকে সঞ্জু সিনহা 7A, ঠিক আছে, গুড, ভেরি গুড। নেক্সট কোশ্চেন যাই, 8, when a bank returns a check unpaid it is called, কি হতে পারে? যখন আমরা ব্যাংকে কোনো চেক রিটার্ন করে আসে, ওকে, বা বাউন্স করে আসে, তখন সেটাকে কি বলা হয়? এ পেমেন্টস অফ দ্য চেক, বি ড্রয়িং অফ দ্য চেক, সি ক্যান্সেলিং অফ দ্য চেক, অর ডি ডিসঅনার অফ দ্য চেক। তোমরা যখন ব্যাংকে চাকরি করবে বা যখন ব্যাংকে যাবে, ঠিক আছে, তোমরাই চেকের মধ্যে এই ওয়ার্ডটা লিখবে, ঠিক আছে, এই জিনিসটা। ব্যাংকে গেলে তো অনেকেই তোমার কি হয়, চেক বাউন্স হয়। আমরা কি করি, আমরা যদি কাউকে চেকের থ্রুতে পেমেন্ট করি, ঠিক আছে, এখন যদি সেই পেমেন্টটা সে চেকের থ্রুতে করলো, এখন আমি যখন আমার ব্যাংকে সেটাকে জমা দেব, ঠিক আছে, ব্যাংকে যখন আমি জমা দেব, এখন যখন দেখা যাবে যে চেকটা বাউন্স হয়েছে, ঠিক আছে, চেক বাউন্স হয়েছে মিন্স কি, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, কিন্তু কারণ ওনার, আমি যার থেকে চেকটা, যে আমাকে চেকটা দিয়েছে ওনার অ্যাকাউন্টে টাকা নেই, কিন্তু উনি আমাকে চেক দিয়ে, তাহলে কি হবে? অবশ্যই চেক বাউন্স হবে। এবং চেক বাউন্স হলে কি হবে, ওই কাস্টমার থেকেও একটা চার্জ কাটবে এবং আমার অ্যাকাউন্ট থেকেও একটা চার্জ কাটবে। তো বিনা পয়সায় ফালতুতে আমি চার্জ দিলাম, যার থেকে আমি টাকা পাবো ওর থেকে তো চেক টাকা পেলামই না, চেক বাউন্স হয়ে গেল, উল্টো আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক চার্জ কাটবে। দিস ইজ দ্য রুলস, ঠিক আছে। ব্যাংক চার্জ দুজন অ্যাকাউন্ট থেকে কাটবে, যে চেক দিয়েছে এবং যে চেক জমা করেছে, ঠিক আছে। কারণ যেহেতু চেক জমা নেওয়ার কাজ করছে, তার কারণে ব্যাংকের তো কোনো দোষ নেই। তো দোষ হয়েছে দুজন কাস্টমার, যার থেকে পেয়েছি এবং যে জমা রেখেছে। তো এখন আমার কাছে থেকেও আমারও পেনাল্টি কাটবে। তখন আমি কি করতে পারবো? দেন আই ক্যান গো টু কোর্ট এন্ড আই ক্যান ফাইল এ পিটিশন, ঠিক আছে, এগেইনস্ট দ্যাট পারসন রিগার্ডিং চেক বাউন্স। এবং সেই চেক বাউন্স যেটা হয়, এবং এইটা যে ওয়ার্ড, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অপশন নাম্বার ডি, ডিসঅনার অফ দ্য চেক। তোমরা যখন ব্যাংকে যাবে বা ব্যাংকে যখন তোমার জব করবে বা চাকরি করবে, তখন তোমরা দেখবে অনেক চেকই আসবে এবং চেক বাউন্স হবে, এবং তোমরাই ডেসক্রিপ্টর, এখানে যখন চেক বাউন্স হবে তোমাদেরকে ডেসক্রিপ্টর লিখতে রাখবে, আইদার ইন সিস্টেম অর ইন পেপার, যে ডিসঅনার অফ দ্য চেক, ডিসঅনার অফ দ্য চেক। এবং এটার মানে হলো কি, চেক বাউন্স হয়েছে। ওকে, there are insufficient fund in the party's account and that is why the outcome is dishonor of the check. Okay, the correct answer is when a bank returns a check unpaid, it is called dishonor of the check. Okay, chalo next question jai. Number 9, mortgage is ki? Mortgage is a security on movable property for a loan given by a bank, security on immovable property for a loan given by a bank, concession on immovable property for a loan given by a bank, or D, facility on immovable property for a loan given by a bank. What is the correct answer? Mortgage. Okay, তো mortgage এটা correct answer কি হতে পারে বলো? A, B, C or D? আমরা যখন মর্টগেজ নেই, মানে যখন আমরা যখন কোনো কিছু বন্ধক নেই, তখন ব্যাংকে আমরা কিছু জমা দিতে লাগে, এবং সেটা কি? সেটা কি হতে পারে?
কি হতে পারে? Security on movable property for a loan given by a bank, security on immovable property for a loan given by a bank, concession on immovable property for a loan given by a bank, or D, facility on immovable property for a loan given by a bank. কোনটা কারেক্ট আনসার হতে পারে? The correct answer is number B. Mortgage is a security on immovable property for loan given by a bank. ঠিক আছে, আমরা যখন কোনো কিছু মর্টগেজ মানে কি, মর্টগেজ শব্দ অর্থ হলো বন্ধক। বন্ধক, ঠিক আছে। সরি, আমার তো লেখাটা একটু বেশি ভালো না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। যাই হোক, মর্টগেজ মানে হলো বন্ধক। তো আমরা যখন ব্যাংকের থেকে লোন নিই, কিছু একটা বন্ধক দিয়ে নিতে লাগে, ঠিক আছে। তো তো আমরা কিসের বেসে লোন নেই? সিকিউরিটি অন ইমুভেবল প্রপার্টি, ঠিক আছে। ইমুভেবল প্রপার্টি মানে কি? যেটা স্থায়ী কোনো প্রপার্টি, যেরকম বাড়ি, ঠিক আছে। মেইনলি আমরা বড় লোন নিই, আমরা বাড়ি বন্ধক রেখে লোন নিই, এটাকে বলা হয় মর্টগেজ, ঠিক আছে। মর্টগেজ ইজ এ সিকিউরিটি অন ইমুভেবল প্রপার্টি ফর এ লোন গিভেন বাই এ ব্যাংক। তো ব্যাংক যখন কোনো বাড়ির কাগজপত্র, বাড়ির দলিল এগুলো রেখে, ইমুভেবল প্রপার্টি রেখেই আমাকে লোন দেবে অ্যাজ এ সিকিউরিটি। কারণ উইদাউট এনি সিকিউরিটি ব্যাংক একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা দিতে পারবে না। তো একটা হিউজ অ্যামাউন্ট টাকা দিতে করতে হলে অবশ্যই ব্যাংকে কিছু টাকা বন্ধক, ব্যাংকে কিছু না কিছু বন্ধক দিতে লাগবে। এবং তোমার যখন লোন শেষ হয়ে যাবে, তুমি ব্যাংক থেকে তোমার সেই জিনিসটা এবং বন্ধকটা তুমি অটোমেটিকলি পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। Number 10. Which of the following types of accounts are known as demat account? Very important question. Demat account কোনটাকে বলা হয়? A. Accounts which are zero balance accounts. B. Accounts which are opened to facilitate repayment of a loan taken from the bank. No other business can be conducted from there. C. Accounts which are open to facilitate repayment of a loan taken from the bank. No other business can be conducted from there. Or D. Accounts which are open to facilitate prepayments of a loan taken from the bank. No other business can be conducted from there. What is the correct answer? ডিম্যাট অ্যাকাউন্ট আমরা কখন খুলি এবং কি পারপাস? পারপাসটা কি? পারপাস অফ ওপেনিং ডিম্যাট অ্যাকাউন্ট কি হতে পারে? A, B, C or D? The correct answer is option number C. মেইনলি তোমরা জানতে লাগবে যে অ্যাকচুয়ালি এটাতে অপশনটা ভুল হয়েছে, ঠিক আছে। এটা নান অফ দিস হবে। এখানে যে অপশনগুলো আছে টাইপিং মিস্টেক হয়েছে একটু, এখানে অপশনটা নেই, ঠিক আছে। ডিম্যাট অ্যাকাউন্ট আমরা কিসের জন্য করে থাকি? টু ট্রেড, ফর ট্রেডিং, অনলাইন ট্রেডিং, অনলাইন ট্রেডিং অফ শেয়ার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ডিম্যাট অ্যাকাউন্ট আমরা শেয়ার মার্কেটের জন্য করে থাকি। শেয়ার মার্কেটে যদি আমরা কোনো টাকা পয়সা বা কিছু ইনভেস্টমেন্ট করতে চাই, তখন আমাদের ব্যাংকিংয়ে ডিম্যাট অ্যাকাউন্ট করতে লাগবে এবং ওই ডিম্যাট অ্যাকাউন্টের ওই অ্যাকাউন্টের পরিপ্রেক্ষিতে এবং ওই অ্যাকাউন্টের থ্রুতে আমরা অনলাইনে ট্রেডিং করতে পারবো। তো এখানে যে অপশনগুলো আছে A, B, C or D, এটা কোনোটাই না। এটা খুব সম্ভবত একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, অপশনটা নেই। যাই হোক, তোমরা একটু লিখে নিতে পারো ডিম্যাট অ্যাকাউন্ট ইজ মেইনলি ফর অনলাইন ট্রেডিং অফ শেয়ার। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। নাম্বার 11. Upper limit prescribed for RTGS transaction is? RTGS ট্রানজাকশনের আপার লিমিটটা কোনটা? 1 লাখ, 3 লাখ, 2 লাখ or 4 লাখ? আমরা জানি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ RTGS? লিখে রাখো। RTGS মিন রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট।
ঠিক আছে। আরটিজিএস হলো হলো কি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। আমরা যখন বড় কোনো ট্রানজ্যাকশন করে থাকি তখন আমরা আরটিজিএস ইউজ করি। তো আপার লিমিটটা কি 2 লাখ, মিনিমাম 2 লাখ না হলে আমরা আরটিজিএস করতে পারবো না, ঠিক আছে। 2 লাখের নিচে আমরা হলে করব এনইএফটি, ঠিক আছে। এনইএফটি মিনস ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ওকে। তো আমরা যখন 2 লাখ টাকার উপরে করব তখন আমরা আরটিজিএস করব, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট করব, এবং যদি কোনো ট্রানজ্যাকশন 2 লাখ টাকার নিচে করি তখন আমরা এনইএফটি করব। এনইএফটি মিনস ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ওকে। তো মনে রাখতে লাগবে যখন আমরা ছোট ছোট অ্যাকাউন্ট ছোট ছোট অ্যামাউন্ট ট্রান্সফার করি, বা যখন দেখতে লাগবে অনেক সময় আমরা যখন আগে পরীক্ষার এক্সাম ফর্ম ফিল আপ করতাম আমরা কিন্তু এনইএফটি করতাম, ওকে। এখন যখন আমরা পরীক্ষার ফর্ম ফিল আপ আমরা অনলাইনে আমাদের কার্ডের থ্রুতে করে থাকি, আগে কিন্তু আমাদের এনইএফটি হতো, ওকে। তো এখনো অনেক জায়গায় অনেক পরীক্ষাতে এনইএফটি হয়, এনইএফটি অনেক জায়গায় এখনো এনইএফটি হয়, কিন্তু নর্মালি আমরা 2 লাখ টাকার কমে ট্রানজাকশন করে আমরা এনইএফটি করে থাকি, এবং 2 লাখ টাকার উপর হলে আমরা আরটিজিএস করি, আর রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ওকে। চলো নেক্সট কোশ্চেন যাই। Number 12. What does the letter L denote in the term LAF as referred every now and then in relation to monetary policy of RBI? Okay, L শব্দের অর্থ কি? LAF। LAF টা হলো কি? এটা একটা মনিটারি পলিসি। আগে আমরা জেনে নিই LAF টা ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো কি? লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি, ওকে। LAF। তো কারেক্ট আনসারটা অবশ্যই হবে এ, ঠিক আছে। তো এটা ফুল ফর্ম হলো লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি, এবং এটা হলো একটা দিস ইজ এ মনিটারি পলিসি। এটা একটা মনিটারি পলিসি which allows banks to borrow money, okay। তো LAF means full form of liquidity adjustment facility, and what does the L denote in term of LAF as referred every now and then in relation to monetary policy of RBI? এটা হলো liquidity, and correct answer is option A, liquidity. The full form of LAF is liquidity adjustment facility, okay। চলো নেক্সট কোশ্চেন যাই। What is the full form of FINO, a term we see frequently in financial newspaper? FINO শব্দ অর্থটা কি? ফুল ফর্ম কি? A financial investment and network in operations, farmers investment in national organization, farmers inclusion news and operations, or D financial inclusion network and operation? What is the correct answer of question number 13? FINO এর ফুল ফর্ম কি? The correct answer is option number D, financial inclusion network and operation, okay। ফিনান্সিয়াল নিউজ পেপারে যেটা আমরা প্রায় সময় দেখে থাকি রিগার্ডিং ভেরিয়াস ইকোনমিক্যাল নিউজ অ্যান্ড ব্যাংকিং নিউজ, ফিনান্সিয়াল ইনক্লুশন নেটওয়ার্ক অ্যান্ড অপারেশন, এটার ফুল ফর্ম হলো ফিনো, যেটা দিয়ে আমরা প্রায় সময় আমরা যদি নিউজ পেপারে পড়ে থাকি সেটা রিলেটেড কোনো না কোনো নিউজ অবশ্যই থাকে, ওকে। তো ফুল ফর্ম ইজ ফিনো, ফিনান্সিয়াল ইনক্লুশন নেটওয়ার্ক অ্যান্ড অপারেশন। চলো নেক্সট কোশ্চেন যাই। নাম্বার 14. When the rate of inflation increases, then what happens? A, purchasing power of money increases, purchasing power of money decreases, value of money increases, or D, purchasing power of money remains unaffected? যখন ইনফ্লেশন ইনক্রিজ হয়, ইনফ্লেশন বাড়ে, তখন কি হয়? কি হতে পারে আনসার? When the rate of inflation increases, what is the correct answer? The correct answer is B, purchasing power of money decreases. অবশ্যই যখন ইনফ্লেশন বেড়ে যায় তখন কি আমাদের ক্রয় ক্ষমতা
কমে যায়, মানির মানে টাকার যে গুরুত্ব কমে যায়। তো সেই হিসাবে কি, when the increases purchasing power of money decreases। আগে আমরা যে টাকা দিয়ে যত টাকা জিনিস পেতাম, এখন টাকাটা সেম কিন্তু জিনিসটা কম পাবো। সাপোজ আগে আগে যদি আমি 500 টাকার তেল ভরতাম, যেহেতু এখন পেট্রোল দাম বাড়ছে, আমি পেট্রোল তোমাদের এক্সাম্পল দিয়ে বলছি। আগে যদি আমরা 500 টাকার আমি যদি আগে 500 টাকার পেট্রোল ভরতাম, 500 টাকার পেট্রোলে সাপোজ আমি 7 লিটার পেতাম, ওকে। তো এখন ধরো আমি এখনো 500 টাকার তেলই ভরছি, পেট্রোল ভরছি, কিন্তু আমি 5 লিটার পাবো। তো তাহলে কি, মানি যে ক্রয় ক্ষমতা, যে টাকার যে ভ্যালুটা কমে গেল, টাকা দিয়ে আগে আমি যেটা পেতাম এখন কম পাচ্ছি, তার মানে কি টাকার অ্যামাউন্ট ডিক্রিজ হয়েছে। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল থিং, পারচেসিং পাওয়ার অফ মানি ডিক্রিজ হয়ে যায়, ওকে। নেক্সট, নাম্বার 15, interest on savings bank account is now calculated by banks on what? Interest on savings bank account is now calculated by banks on minimum balance during the month, minimum balance from 7th to last day of the month, minimum balance from 10th to last day of the month, or daily product basis। কোনটা হতে পারে? ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ইজ ক্যালকুলেটেড বাই ব্যাংকস অন। কিভাবে ক্যালকুলেট হয় ইন্টারেস্ট সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে? আমরা জানি সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে আমরা ইন্টারেস্ট পাই, এবং সেই যে ইন্টারেস্টটা পাই, এই ইন্টারেস্টটা কিসের বেসিসে ক্যালকুলেট হয়? দ্য কারেক্ট আনসার ইজ ডি, ডেইলি প্রোডাক্ট বেসিস। ব্যাংকিংয়ে যে ডেইলি প্রোডাক্ট মিনস কি, আমাদের ব্যাংকিংয়ে যে অ্যাকাউন্টগুলো থাকে এবং বিভিন্ন রকমের ফেসিলিটি থাকে, সার্ভিস থাকে, ওইগুলোকে প্রোডাক্ট বলা হয় ব্যাংকিংয়ে। তো এই যে ডেইলি প্রোডাক্ট বেসিসে এগুলো আমাদের ইন্টারেস্ট ব্যাংক দিয়ে থাকে, ওকে। নেক্সট কোশ্চেন যাই। 16, a centralized database with online connectivity to branches, internet as well as ATM network, which has been adopted by almost all major banks of our country, is known as what? Investment banking, core banking, mobile banking, or national banking? Centralized database কোনটা দেখে নাও। Centralized database with online connectivity, ঠিক আছে, কি হতে পারে? A, B, C or D? The correct answer is B, core banking। আমরা যেটা জানতে লাগবে যে কোর ব্যাংকিংটা কি। আমরা কোর ব্যাংকিং বলতে কি বুঝি? কোর ব্যাংকিংটা হলো কি, উইথ দ্য হেল্প অফ কোর ব্যাংকিং আমরা যে কোনো ব্যাংকের কাস্টমার হই না কেন, আমরা যে কোনো ব্যাংকের এটিএম থেকে আমরা টাকা তুলতে পারবো। এখন সবগুলো ব্যাংক, all the banks are কি রিলেটেড টু ইচ আদার, কানেক্টেড। সমস্ত ব্যাংকগুলো কি কানেক্টেড, প্রত্যেকটা ব্যাংক কানেক্টেড থ্রু কোর ব্যাংকিং সিস্টেম, ওকে। এটা অনলাইন কানেক্টিভিটি, যার থ্রুতে কোর ব্যাংকিং এর থ্রুতে, যে আমি যদি স্টেট ব্যাংকের কাস্টমারও হই, আমি কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবো, বিকজ অফ দ্য কোর ব্যাংকিং সিস্টেম। আমার অ্যাকাউন্টটা ইট ইজ আইডেন্টিফাইবল বাই এনি অফ দ্য এটিএমস অফ এনি ব্যাংক, প্রাইভেট ব্যাংক বলো, ন্যাশনাল ব্যাংক বলো, আরআরবি বলো, যে কোনো জায়গায়, অল দ্য ব্যাংকস আর কানেক্টেড, অল দ্য ব্রাঞ্চেস কানেক্টেড থ্রু কোর ব্যাংকিং সিস্টেম, ওকে। চলো নেক্সট ক্লাস যাই। 17, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড এ মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট? কোনটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট না? এ ট্রেজারি বিলস, বি রিপারচেজ এগ্রিমেন্ট, সি কমার্শিয়াল পেপার, or D certificate of deposit? Which of the following is not considered a money market instrument? কোনটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট না? ট্রেজারি বিল, রিপারচেজ এগ্রিমেন্ট, কমার্শিয়াল পেপার, নাকি সার্টিফিকেট অফ ডিপোজিট? কোনটা হতে পারে আনসার? দ্য কারেক্ট আনসার রিপারচেজ এগ্রিমেন্ট, ওকে। রিপারচেজ এগ্রিমেন্ট এটা শর্ট টার্ম বোরোয়িং, ওকে, ইন গভর্নমেন্ট সিকিউরিটিজ। রিপারচেজ এগ্রিমেন্টটা কি? রিপারচেজ এগ্রিমেন্টটা হলো একটা শর্ট টার্ম বোরোয়িং
short term borrowing in government securities. Okay, so the correct answer is B, repurchase agreement. Which of the following is not considered a money market instrument? Answer is B, repurchase agreement. Okay, chalo. Next, banks in our country normally publicize that additional interest rate is allowed on retail domestic term deposit of additional interest rate is allowed. Additional interest rate কাদের দেওয়া হয়? A minors, B, married women, C, senior citizens, or D, government employees. কোনটা হতে পারে আনসার? ঠিক আছে, তোমরা একটু আমাদের সেশনটাকে কিন্তু অবশ্যই শেয়ার করবে, আমাদের চ্যানেলটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে ক্লিক করবে, যাতে করে আমাদের ফিউচার ভিডিওসগুলো এবং ফিউচার পোস্টগুলো যেগুলি আসবে তোমরা যাতে সাথে সাথে তোমাদের মোবাইলের নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, চলো। So banks in our country normally publicize that additional interest rate is allowed on retail domestic term deposit of কাদের দেওয়া হবে? সিনিয়র সিটিজেন। দেখবে সিনিয়র সিটিজেন যখন তারা ওদের জন্য কিন্তু ইন্টারেস্ট রেট 0.5 বা কিছু একটা অ্যামাউন্ট বেশি থাকে সিনিয়র সিটিজেন জন্য। ওকে, তো ব্যাংকস ইন আওয়ার কান্ট্রি নরমালি পাবলিসাইজ দ্যাট এডিশনাল ইন্টারেস্ট কাদের দেওয়া হয়? অবশ্যই সিনিয়র সিটিজেনকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাই। এনআরই ডিপোজিট কি? এনআরই ডিপোজিট ইজ নন রেসিডেন্ট এক্সটার্নাল ডিপোজিট, নন রেসিডেন্ট এক্সট্রা ডিপোজিট, নন রেসিডেন্ট এক্সচেঞ্জ ডিপোজিট, নাকি নন রিফান্ডেবল এক্সটার্নাল ডিপোজিট? এনআরই ডিপোজিট, এনআরই ডিপোজিটের ফুল ফর্মটা কি হতে পারে? কি হতে পারে? দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, নন রেসিডেন্ট এক্সটার্নাল ডিপোজিট, এনআরই। ওকে, ব্যাংকিং রিলেটেড এটা একটা টার্ম, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। মনে রাখবে ব্যাংকিং রিলেটেড অনেক টার্ম আমাদের কিন্তু এক্সামে আসে। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টার্ম, ইম্পর্টেন্ট টার্ম। এনআরডি ফুল ফর্ম ইজ নন রেসিডেন্ট এক্সটার্নাল ডিপোজিট। চলো লাস্ট কোশ্চেনে আমরা চলে এসেছি। হোয়াট ইজ অফশোর ব্যাংকিং? অফশোর ব্যাংকিং কোনটাকে বলা হয়? ইট ইজ এ ব্যাংক লোকেটেড ইন দ্য সি, দ্যাট ইজ আইল্যান্ড। ইট ইজ এ ব্যাংক লোকেটেড ইন SEZ, it is a bank located in a neighboring country, or D, offshore banking is basically dealing in foreign exchange. কোনটা হতে পারে? অপশন দেখে তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো অফশোর ব্যাংকিংটা মানে কি। অফশোর ব্যাংকিং, অফশোর ব্যাংকিং কোনটা হতে পারে? A, B, C or D? The correct answer is of course নাম্বার D। ঠিক আছে, অফশোর ব্যাংকিং সিতে সমুদ্র অবশ্যই না, নট ইন স্পেশাল ইকোনমিক জোন, নো। ইট ইজ এ ব্যাংক লোকেটেড ইন নেইবারিং কান্ট্রি, নো। রাইট আনসার ইজ অফশোর ব্যাংকিং ইজ বেসিক্যালি ডিলিং ইন ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ যেগুলি হয়, ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ যেগুলো হয়, ফরেন কান্ট্রির সাথে যেগুলো মানে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ করে, এই দেশের মধ্যে ওই দেশের মধ্যে বিনিয়োগ করে, ওইগুলো ওই ব্যাংকগুলোকে বলা হয় অফশোর ব্যাংকিং। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকের ইম্পর্টেন্ট 20 কোশ্চেন, 20 সেশনের কোশ্চেন। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালোই লেগেছে এবং তোমাদের জন্য আমাদের আরও ক্লাস আসবে আমাদের ইউটিউবের চ্যানেলে বা আমাদের ফেসবুকে, আর্ট অফ উইনিংয়ের ফেসবুকে আমাদের পেজে চলে যেতে পারো। ফেসবুক পেজে আমাদের রুটিন দেওয়া আছে, ওই রুটিন অনুসারে আমাদের আর্ট অফ উইনিংয়ের ক্লাস চলবে। তোমরা আমাদের লাইভ ক্লাসে আসবে একদম ফ্রি অফ কস্ট, উইদাউট গিভেন এ সিঙ্গেল পেনি। তোমরা ক্লাসে চলতে আসতে পারবে, ক্লাস করতে পারবে এবং ক্লাসগুলোর নোটগুলো নোট করতে পারবে। ঠিক আছে, আমাদের ব্যাংকিং সেশন খুব শীঘ্রই শুরু হচ্ছে এবং তোমরা যদি ব্যাংকিং রিলেটেড ব্যাপারে, ব্যাংকিং সেশনে, ব্যাংকিং ক্লাসে এবং অল দ্য আদার ম্যাটেরিয়ালস এবং ইনফরমেশন রিলেটেড যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাদের ডেসক্রিপশানে আমাদের ওই ফেসবুক পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো এবং এনি কাইন্ড ইনফরমেশন তোমরা নিতে পারো। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অন ব্যাংকিং অ্যাওয়ারনেস। আমার নেক্সট ক্লাস আবার আসবে ফ্রাইডেতে 9 AM ফর ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স। ভেরি ইম্পর্টেন্ট সেশন আমরা করতে যাচ্ছি, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স বেসিসে আমরা আলোচনা করব। তো ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স, স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স মেইনলি স্পেশালাইজড অন ব্যাংকিং। ঠিক আছে, তো তোমরা ব্যাংকিং এর যদি যারা প্রিপারেশন করছো, দিস ইজ দ্য বেস্ট টাইম টু প্রিপেয়ার ইউরসেলফ অ্যান্ড প্রিপেয়ার উইথ দ্য হেল্প অফ দ্য আর্ট অফ উইনিং। তো তোমরা সবাই আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে শুক্রবার সকাল 9টায়। ওকে, চলো বাই।